আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজ 30শে আগস্ট 2020 রবিবার। রুটিন অনুসারে অগাস্ট মাসের আমার যে রুটিন আমি দিয়েছিলাম সেই অনুসারে আজকে শেষ লাইভ ক্লাস এবং আজকের এই লাইভ ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেমিস্ট্রির আবারও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। সো আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, যারা যারা এই মুহূর্তে এই লাইভটাতে আছো তারা অবশ্যই জানো যে প্রত্যেকটা লাইভ ক্লাসে আমি আমার সাধ্য মতন এক একটা চ্যাপ্টারকে নিয়ে আলাপ করার চেষ্টা করছি এবং সেগুলো ফেসবুক আপলোড শেষে, মানে ফেসবুকের লাইভ শেষে ইউটিউবে আমি দিয়ে দিই। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা ফেসবুক ব্যবহার করে না, সঙ্গত কারণেই করে না, এবং তাদের জন্য ইউটিউবে লাইভ ক্লাসটাও দরকার। আচ্ছা, সেই কারণে আমি একটু অপেক্ষা করে নিচ্ছি যে যারা অলরেডি ক্লাস করো, আমার এই ক্লাসগুলোতে তোমরা যারা অংশগ্রহণ করো, তোমাদের যে রেসপন্স আমি পেয়েছি, আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই করোনা দুর্যোগের মধ্যে, এই অনিশ্চয়তার মধ্যেও তোমরা তোমাদের যে মেন্টাল পাওয়ার, যে ইচ্ছা শক্তি, কিছু করার যে চেষ্টা, সেই চেষ্টাকে অব্যাহত রেখেছ। দ্বিতীয়ত একটা কথা বলে নিতে চাই, তোমরা জানো যে জেএসসি এবং জেডিসি পরীক্ষাটা হবে না। এই মানে যেই এই কথাটা গভর্নমেন্টের কাছ থেকে আসছে, এটা অনেকেই আনন্দিত হচ্ছে, কারণ পরীক্ষাটা দিতে হবে না। এটা শুনলে একটা মেন্টালি আনন্দ লাগে, বাট আসলে সত্য কথা হচ্ছে যে এটা একটা লস। এই লসটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু যারা এবার জেএসসি পরীক্ষা হবে না বলে আনন্দিত হচ্ছে, তারা ঠিক আছে, একটা বিশাল বড় পরীক্ষায় অংশগ্রহণ করা যাচ্ছে না, কিন্তু পড়া তো আর থেমে থাকবে না, সামনে পড়াশোনা আছে। তো সেদিকে লক্ষ্য রেখে আমি বলবো যে যদি বাসায় কোনো ধরনের দুর্যোগের কারণে কোনো আঘাত না আসে, তাহলে লেখাপড়াটা কন্টিনিউ করাটা কল্যাণকর হবে। সো আচ্ছা, এখানে আচ্ছা, অচিন রাজ্যের রাজকুমার, এটা তোমার ফেসবুক আইডি। যাই হোক, তুমি যে কথাটা বলেছ যে মডেল টেস্ট তুমি কেমিস্ট্রি চ্যাপ্টার 7 পুরোটা পড়েছ, একটু উত্তর দিয়ে নেই। ওর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছে। তোমার এই ফেসবুক আইডির নামটা খুব অসুন্দর, যদিও ঠিক করে নিও, কিন্তু আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে, মনে করো তুমি পুরা চ্যাপ্টার পড়েছ, কিন্তু তুমি টেস্ট পেপার খুললে একটাও অ্যান্সার করতে পারো না। এটার রিজন হচ্ছে তুমি আইদার এগুলা শুধু রিডিং পড়েছ, বইয়ে যেটা দেওয়া আছে এটা শুধু রিডিং পড়ে শেষ করে দেওয়ার জন্য দেয় নাই। তোমাকে বলেছে পদার্থের পরিবর্তন দুই ধরনের, তুমি পড়লা ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, কিন্তু তুমি বুঝলা না যে ভৌত পরিবর্তন মানে কি, রাসায়নিক পরিবর্তন মানে কি। তাহলে তুমি কিভাবে লিখবা? যখন শব্দটা সৃজনশীল হয়েছে, এই শব্দটা তোমরা ভালোবাসো আর নাই বাসো, তোমার যেরকম ফিলিং হোক, এই শব্দটার ব্যাখ্যা আছে। অ্যাকচুয়াল সৃজনশীল জিনিসটা কি? একটা স্টেম দেওয়া থাকে, তাই না? একটা উদ্দীপক দেওয়া থাকে এবং একটা স্টেম, মানে এটাই স্টেম, এবং এরপরে হচ্ছে 4টা প্রশ্ন হয়। তুমি একবার খেয়াল করে দেখো, আমার এটা একটু বলার দরকার ওর প্রশ্নের উত্তরে। আমি জানি না, হয়তো অনেকের ভিতরে এই প্রশ্নটা থাকতে পারে, আমি একটু বলে নিচ্ছি, জাস্ট এ মিনিট। যে এই যে উদ্দীপক যে থাকে, সেই উদ্দীপকটা সব সাবজেক্টের ক্ষেত্রে আছে, সেটা হোক কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, বাংলা, ম্যাথ, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এটা আছে। এখন আছে যে উদ্দীপকে কি থাকে, অ্যাকচুয়াল সৃজনশীলে থাকবে এমন একটা ঘটনা, যেই ঘটনাটা পড়ার পরে, বা যেই ঘটনাটা একটা স্টুডেন্ট যখন পরীক্ষার হলে পড়বে, তখন সে ওই স্টেম থেকে বা উদ্দীপক থেকে রিলেট করবে যে পড়াটা বাস্তবিক জীবনে কোথায় আছে। এখন এমন একটা উদ্দীপক হলো যে ফাহিমের বাসায় রড
ছাদের রডের মধ্যে হঠাৎ করে ছাদে উঠে দেখলো নতুন বিল্ডিং, অনেক দিন পরে উঠে দেখলো যে রডের মধ্যে মরিচা ধরে গেছে। তারপর ফাহিম খুব বোঝার চেষ্টা করলো যে এখানে কি হচ্ছে। এরপর তার বাবা বা তার টিচার বা কেউ একজন এসে সেই জিনিসটা ব্যাখ্যা দিল। যখন এরকম একটা উদ্দীপক থাকবে তোমার মাথায় আসবে যে মরিচা, তার মানে এখানে একটা মরিচা ইংরেজি কি? রাস্ট। হ্যাঁ, রাস্ট। এখন তোমার মাথায় আসবে এটা তাহলে কোন জায়গা থেকে প্রশ্নটা হবে। আবার একটা কথা বলে দিই, যেহেতু এটা চ্যাপ্টার কেমিক্যাল রিয়াকশন, কেমিস্ট্রির সৃজনশীলের কোনো গ্রামার হয় না। একটা সৃজনশীলের মধ্যে 4টা প্রশ্ন 4টা অধ্যায় থেকে হইতে পারে, 4টা অধ্যায় থেকে হইতে পারে। ইট ডাজন্ট ম্যাটার যে এই শুধুমাত্র চ্যাপ্টার 7-এর উদ্দীপক দেখে মনে হচ্ছে এটা রাসায়নিক বিক্রিয়ার প্রশ্ন, কিন্তু দেখা যাচ্ছে ক নম্বর প্রশ্ন আছে 3 নম্বর চ্যাপ্টার থেকে, খ আছে এই চ্যাপ্টার থেকে, গ থাকবে চ্যাপ্টার 12 থেকে, ঘ হইতে পারে জৈব যৌগ থেকে। হু নোজ। এই কারণে কেমিস্ট্রি বইটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া। তখন প্রশ্ন হইতে পারে খুব সহজ, মরিচা কি? তুমি সুন্দর একটা উত্তর দিলা যে মরিচা হচ্ছে লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে এর উপরে লালচে বাদামি বর্ণের যে আস্তরণ পড়ে তাকে মরিচা বা রাস্ট বলে। তুমি এটা সংজ্ঞা মনে রাখলা, কিন্তু বিক্রিয়াটা কিভাবে মনে রাখবা? তোমার মাথায় তখন আসবে যে আয়রনের সাথে যখন 1.5 মোল অক্সিজেন এবং 3 মোল পানি, 1.5 মোল অক্সিজেন এবং 3 মোল পানি যখন যুক্ত থাকে তখন এটা হচ্ছে FeOH হোল 3 হয়। এখন যদি আমরা এখানে 2 মোল দিই, এখানে 2 মোল হবে। এখন তোমার চিন্তা হবে এটা কিভাবে হইল। তোমার মাথায় যদি এই চিন্তা থাকে যে এটা কিভাবে হইল, তাহলে এই বিক্রিয়াটার দিকে একটু তাকাও। তোমাদের বইয়ে আছে, এই বিক্রিয়াটা আছে। আমি ব্যাখ্যায় যাচ্ছি, চ্যাপ্টারের ব্যাখ্যায় যাচ্ছি, একটু ওই যে প্রশ্ন করেছে তার উত্তরে বলছি। এই প্রশ্নটা তুমি খেয়াল করো, আয়রন, এখানে অক্সিজেন, এই অক্সিজেনটা কোথায় থাকে? এটা বাতাসে থাকে। আর এই যে এটা কি? এটা জলীয় বাষ্প। তো লোহাকে যদি জলীয় বাষ্প আর অক্সিজেনের মাঝে রাখা হয়, তাহলে তো ওর বাইরে একটা আবরণ পড়বে। সেই আবরণটা কি? সেই আবরণটা হচ্ছে এইটাই, হচ্ছে Fe2O3 ডট N সংখ্যক পানি। এই N সংখ্যক পানি মরিচার ক্ষেত্রে নির্দিষ্ট থাকে না, এটার মান 2, 3, 4, 5 হইতে পারে। এখন তুমি এই বিক্রিয়াটা দেখে যদি না বোঝো, এখানে 1.5 মোল অক্সিজেন, একটু চিন্তা করো, এই 1.5 দুগুণে কত? 3। তাহলে 3টা অক্সিজেন আর এখানে 3টা অক্সিজেন, তাহলে এই যে 3টা অক্সিজেন আর এই 1.5 দুগুণে 3, টোটাল কত? 6। এবারে যে খেয়াল করো, অক্সিজেন এখানে 3, এই যে 3 দুগুণে 6, এই পরমাণুর সংখ্যা মিলতে হবে। হাইড্রোজেন দেখো 3 দুগুণে 6, এই যে দেখো 3 আছে না, 3 দুগুণে 6। তো এই যৌগর নাম যে ফেরিক হাইড্রক্সাইড, এটা যদি তোমার বুঝতে কষ্ট হয়, তাহলে নিশ্চিতভাবে তুমি ধরে নিবা যে তুমি ক্লাস 8-এর বিজ্ঞান বইটা পড়ো নাই, অথবা ক্লাস 10-এ থাকা অবস্থায় তুমি যদি এটা না পারো, তাহলে মনে করে নিতে হবে যে ক্লাস 9-এর 1 বছরে তুমি একদমই মনোযোগী ছিল না। এটা ধরে নিতে হবে, কারণ আমি বারবার বলেছি তোমাদের যে লেখাপড়া বা জ্ঞান অর্জন এটা বিছানায় শুয়ে বসে হয় না। বিছানায় শুয়ে বসে উপন্যাস হয়, বঙ্কিমচন্দ্রের উপন্যাস, শরৎচন্দ্রের উপন্যাস পড়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি জ্ঞান অর্জন করতে গেলে কষ্ট করতে হবে। এটা যে ফেরিক হাইড্রক্সাইড, এটা 8-এর চিন্তা, যে ক্লাস 8-এ পড়েছ, যে এটা আয়রন এবং এটা হচ্ছে হাইড্রক্সিল। যেহেতু আয়রনের 2টা যোজনী আছে, 2 এবং 3, এই ক্ষেত্রে আয়রনের 3 যোজনী ব্যবহৃত হয়েছে, এখানে হাইড্রক্সিলের 1। তো ওরা যখন এক্সচেঞ্জ করে তখন এই যৌগটা কি হয়? এই যৌগটা হয় FeOH হোল 3। এটার নাম ফেরিক হাইড্রক্সাইড অথবা Fe3 অক্সাইড। অ্যাকচুয়ালি ফেরিক শব্দটা ব্যবহার করাটা খুব ভালো না, এটাকে ব্যবহার করতে হবে আয়রন 3 অক্সাইড। শব্দটা এইভাবে লিখতে হবে, আয়রন 3 অক্সাইড। এখন তোমার যদি এইটা বুঝতে কষ্ট হয়,
তাহলে প্লিজ আমি বলছি কেমিস্ট্রির উপরে তোমার আরও নজর দিতে হবে। ফেরিক হাইড্রোক্সাইড, এখন তুমি চিন্তা করতেছো পরমাণুর সংখ্যা তুমি গুনবা। পরমাণুর সংখ্যা যদি তুমি গুনো তাহলে দেখো এখানে আমি 2 দিয়েছিলাম না, এখন তুমি একটু ঠান্ডা মাথায় গুনো 2FeOH3। যখন এই 3 দিলাম, এই 3 দেওয়ার মানে হচ্ছে OH3, এটার মানে হচ্ছে অক্সিজেনও 3টা আছে, হাইড্রোজেনও 3টা আছে। কিন্তু যখন এটার আগে 2 দিব আমি, এটা দিয়ে গুণ করতে হবে সব 2। তাহলে এখন যদি আমি 2 দেই তাহলে মনে রাখতে হবে এখানে অক্সিজেন পরমাণু আছে 6টা, হাইড্রোজেন পরমাণু আছে 6টা। কিন্তু এখানে দেখো সেম না, তাহলে এখানে অক্সিজেন কয়টা? 6টা। হাইড্রোজেন কয়টা? 6টা। কিন্তু আয়রনের নিচে কি 2 আছে? নাই তো। আয়রনের আগে কি আছে? 2। তাহলে এখানে আয়রন 2টা। এখন তুমি মিলাও, এই যে আয়রন 2টা, অক্সিজেন তুমি বললাম না 6টা, এই যে দেখো 1.5 2 3, আর এই যে 3। অনেক স্টুডেন্ট আছে এটাও গুনতে কষ্ট হবে তার, 3H2O এটা যদি বলা হয় এখানে কয়টা আছে? এই 3 তো কমন, তাহলে এখানে হাইড্রোজেন আছে 3 2 6, আর অক্সিজেন আছে 3টা। এই গণাটা না গুনতে পারলে, এই জায়গাটুকু বুঝতে না পারলে কেমিস্ট্রি পড়া ভালোবাসা হবে কোত্থেকে? কেমিস্ট্রি তো মুখস্থ করার জিনিস না, মুখস্থ করার জিনিস না। তোমাদের অনেকেই বলছো বোর্ড নট ক্লিয়ার। আমার মনে হয় এই ব্লার হওয়ার রিজনটা, প্রত্যেকটা লাইভে আমি একই রকম মানে কমেন্টসগুলো পাই, এটা আমার জন্য কষ্ট লাগে। কিন্তু এটা আমার কি করবো আমি জানি না। আমার যেই ওয়াইফাই কানেকশন, স্বাভাবিক ওয়াইফাই কানেকশন সেম, কিন্তু এখন কি ব্লার মনে হচ্ছে? হ্যাঁ, হোসনা পারভিন মুন্না এখন ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই ক্লিয়ার হওয়ার রিজন হচ্ছে কি, আমাদের এখানে যারা অ্যাকচুয়ালি আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা, ওরা আমাদেরকে লাইন দিয়ে ওইটা শেয়ার্ড আইপিতে অনেককে দিয়ে থাকে, এত পরিমাণে দেয়। এই কারণে আসলে একটা আইপি কতজন ব্যবহার করে এটা গ্রাহক মানে আমাদের মতন মানুষজন বুঝতেই পারে না। হয়তো আমাকে একটা বললো, আমার আইএসপিকে যদি জিজ্ঞেস করি কি কি করলেন, ও বলবে যে এটা তো হচ্ছে আপনার মানে শেয়ার্ড, কিন্তু বলে না। এই কারণে এখনকার সময় তো সবাই হচ্ছে ওয়াইফাইয়ের উপর ডিপেন্ডেন্ট বা এমবির উপরে ডিপেন্ডেন্ট, সবাই গণহারে ব্যবহার করার কারণে একটু ভাগে টাগে কম পাই আর কি। এ কারণে কষ্ট। আমি সরি, তোমাদের অনেকের দেখতে কষ্ট হয়, আবার হচ্ছে মাঝখানে ফেসবুক লাইভ এরকম আসা যাওয়া করে, এটা একটু কষ্টকর। আমি জানি না আসলে, আই এম রিয়েলি সরি, বাট ওকে, থ্যাংক ইউ। শিল্পী প্লিজ কন্টিনিউ। ইয়েস, অনিক মুন্তাক, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা, আমি এতক্ষণ কিন্তু একটা প্রাইমারি লেভেলের মানে ইম্পর্টেন্ট কিছু বলে ফেলেছি, এটা তোমাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা। যদি না হয় আমি নেক্সট ডিসকাশনে বলছি। এটা বুঝলা? আচ্ছা, এই টোটাল ব্যাখ্যাটা করছিলাম, একজন হঠাৎ করে একটা কমেন্ট করলো যে ও হচ্ছে পুরো চ্যাপ্টারটা পারে, কিন্তু টেস্ট পেপারের মানে সৃজনশীল প্রশ্ন সলভ করতে পারে না। এটা তো একটা বড় সমস্যা। মানে এই ধরনের প্লেয়ার কেমন প্লেয়ার, মানে ওই যে প্র্যাকটিস ম্যাচে 3টা 4টা করে হ্যাট্রিক করে, কিন্তু ফাইনাল ম্যাচে গিয়ে একটা গোলও করতে পারে না, তাহলে লাভ হয় না। আলটিমেটলি ওই স্কোর হচ্ছে ফাইনালেরটা কাউন্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে এই অধ্যায়ে মিরাজ হাসান, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা, এই যে তোমাদের এখানে তোমরা প্রায় 1100 জন এই লাইভটা, তোমাদের সবার কাছে আমি কৃতজ্ঞ, এবং তোমরা যে আমার জন্য দোয়া করো এটাও আমি আল্লাহর কাছে, এটাও আমার একটা মানে আমি বলি যেটা আমার যে পাওয়া। সুতরাং এই যে ভালোবাসার যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিভাবে ভালো হবে? যদি তোমরা সবাই ভালো মতো লেখাপড়া করে এই দেশটার জন্য কিছু করো, তাইলে হবে। এই যে কন্টেন্ট দেখছো এগুলো, এলে সব তোমরা জানো, আই থিঙ্ক যা আছে সব বইয়ের মধ্যে আছে। তো এখন স্যার বইয়ে তো সব আছে,
দুই ধরনের স্টুডেন্ট আছে, যারা বলবে এই চ্যাপ্টার খুব সহজ ও পড়েছে, তাকে স্যালুট। আর যারা বলবে পড়ে নাই বা পারে না, তাদের জন্য আজকের এই লাইফটা। এই যে লেখা আছে না পদার্থের পরিবর্তন, এটাকে চেঞ্জ বলে। তো কয় ধরনের চেঞ্জ হয় আমরা পড়েছি? দুই ধরনের, একটা হচ্ছে ভৌত, আরেকটা হচ্ছে রাসায়নিক, তাই না বিষয়টা? আচ্ছা, এই ভৌত পরিবর্তনটাকে আমরা কি বলছি? ফিজিক্যাল চেঞ্জ। আর এই রাসায়নিক পরিবর্তনটাকে আমরা কেমিক্যাল চেঞ্জ বলছি। এই দুইটার মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা কি? সির্ফ একটা পার্থক্য, যে এখানে যে পরিবর্তনটা হবে, এই পরিবর্তনে নতুন কোনো রাসায়নিক সংযুক্তি বা নতুন ধর্ম বিশিষ্ট কোনো বস্তু বা পদার্থ সৃষ্টি হবে না, একই থাকবে, হয়তো বাইরের সাইজ শেপ চেঞ্জ হয়েছে। যেমন মনে করো তুমি যদি বরফে পানিরে বাষ্প করো, সারা জীবনে এক্সাম্পল দিয়েছ, এটা ভৌত পরিবর্তন। এখন আমি যদি কঠিন মোমকে তাপ দিয়ে তরল মোম করি, তাপ জ্বালাচ্ছি না, তাপ দেই, তাহলে কঠিন মোম তরল হয়ে গেল। তা এই কঠিন মোম তরল হওয়া কি পরিবর্তন? মোম তো মোমই আছে, হাইড্রোকার্বন। মোম কি? হাইড্রোকার্বন, অর্থাৎ CXHY, হাইড্রোকার্বন। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, এই মোম, এই শব্দটার সাথে যখন দহন শব্দটা অ্যাড করে দিতে হবে, দহন মানে মোমের দহন, মোমকে জ্বালায় দিচ্ছি, তাইলে কিন্তু দুই ধরনের পরিবর্তন হবে। মোমকে যদি আমরা জ্বালায় দিই, তা কি হয়? মোম এখান থেকে গলে 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 পড়ে না কিছু, আবার একটা পর্যায়ে শেষ হতে থাকে। তাহলে দহন যদি হয়, দ্যাট মিনস এটার হচ্ছে কম্বাসশন। এটার আর একটা সুন্দর সুইট ইংরেজি আছে, সেটা হচ্ছে অক্সিডেশন, জারণ। কিন্তু এটা দহন। যদি দহন হয় মানে হচ্ছে জাস্ট আগুন লাগায় দেওয়া। তো যদি আগুন লাগায় দেই, তাহলে এটা কি হয়ে যাবে? কিছু পরিমাণ মোম কি হবে? মোমের মধ্যে যদি আমি অক্সিজেন দিয়ে জ্বালাই দেই, সির্ফ হাইড্রোকার্বনকে দহন করলে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে পানি। তো এইটার ধর্ম আর এটার ধর্ম তো জীবনও এক না, তাহলে এটা একটা রাসায়নিক পরিবর্তন। কিন্তু মোম যখন গলায় ফেলবো, তরল মোম হবে, সেটা ভৌত পরিবর্তন। এতটুকু জিনিস বুঝতে হবে। এরপরে দেখো রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ আছে। একটু চিন্তা করো, রাসায়নিক বিক্রিয়াকে তোমার বইয়ে 3টা ক্যাটাগরিতে ভাগ করে দেখাইছে। কি কি ক্যাটাগরি? মনে করো রাসায়নিক বিক্রিয়া কোন দিকে যায়? দিক। যদি বিক্রিয়া কেবল একদিকে যায়, অর্থাৎ খালি উৎপাদ হবে আর উৎপাদ থেকে বিক্রিয়ক হবে না, তাহলে এটা একমুখী বিক্রিয়া, ইংরেজি হচ্ছে ইরিভার্সিবল রিঅ্যাকশন। আর যদি বিক্রিয়া এমন হয় যে হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে একটু পরে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করেছে, হাইড্রোজেন আয়োডাইড আবার ভেঙে হাইড্রোজেন আয়োডিন হচ্ছে, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। এটা তোমাদের বইয়ে লেখা আছে। এখন তোমরা যদি বলো স্যার এক্সাম্পল মনে থাকে না, তাইলে 100% ধরে রাখো তুমি মন থেকে ভালোবাসা পড়ো নাই। স্যার মন থেকে ভালোবাসা কেমনে পড়ে? কারণ তুমি কি ক্লিয়ারলি বুঝছো যে কি বলেছে, তাইলে তোমার মনে হবে যে তোমার মনে থাকবে। এখন যদি তাপ উৎপাদনের ভিত্তিতে যদি বিক্রিয়ার পরে বিক্রিয়া স্থল গরম হয়ে যায়, তাহলে এটা কি? তাপ উৎপাদী বিক্রিয়া, ইংরেজি কি? এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক, তোমরা সবসময় মনে রাখবা, থার্ম মানে হচ্ছে তাপ, থার্মোমিটার যেটা দিয়ে তাপমাত্রা মাপে। এক্সো মানে হচ্ছে বাইরের দিকে। তো শব্দগুলো দিয়ে বোঝায় যেই বিক্রিয়া হওয়ার পরে তাপ উৎপন্ন হবে। স্যার এটা কেমন কথা বললেন? তাপ উৎপন্ন হবে মানে নিঃসন্দেহে তোমাদের এই জিনিসটার কথা মনে আছে, এটা একটা চুন, এটার সাথে যদি পানি দেওয়া হয়, বলো এই বিক্রিয়াটা তোমরা পারো না? ডেফিনেটলি পারো। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সলিড, আর এই পানি সোজা হিসাব লিকুইড। আবার অনেক স্টুডেন্ট আছে এই যে এখানে কোণার মধ্যে একটা থাকে না, এইটারে তো স্যার মনে থাকে না কেন? কারণ দেখো, এস মানে কি? সলিড, সারা জীবন মনে রাখতে হবে। এল মানে কি? লিকুইড। তারপরে জি মানে কি? গ্যাস। এবার যদি মনে করো ভি থাকে, এই ভি মানে কিন্তু ভ্যাপার।
খুব খেয়াল করতে হবে। ভ্যাপার মানে কি? জলীয় বাষ্প, সোজা হিসাব পানি বাষ্প হয়ে গেছে। আবার যদি মনে করো কোথাও থাকে এ কিউ, এটা জলীয় দ্রবণ কার? ওই পদার্থের। এটা জলীয় দ্রবণ, তার মানে এটা হচ্ছে অ্যাকুয়াস। আর যদি CONC থাকে, CONC, তাহলে মনে রাখতে হবে এটা হচ্ছে কনসেন্ট্রেটেড, মানে কি? গাঢ় দ্রবণ বা ঘন দ্রবণ। আর যদি হালকা হয় তাহলে এটাকে বলা হয় লঘু দ্রবণ। লঘু, সহজ হিসাব, লঘু মানে কম, গুরু মানে বেশি, সংখ্যা গুরু মানে বেশি, আর সংখ্যা লঘু মানে কম। তাহলে কনসেন্ট্রেটেড মানে হচ্ছে যদি জলীয় দ্রবণটার ঘনত্ব বা ঘনমাত্রা বেশি হয়, সেইটা যেমন অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, লঘু অ্যাসিড, ঘন অ্যাসিড। এটা খুব খেয়াল করতে হবে তোমাদের, এটা মন থাকবে। এই যে একটা যখন মনেই পড়ছে একটু বলে দিই মাঝখান দিয়ে, খেয়াল করতে হবে। কেন? মনে করো অনেকেই আসো যে তোমরা এই বিক্রিয়াটা মাথায় রাখতে হয়, খুব কমন এটা তোমাদের কাছে, যে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। খুব ভালো কথা। বিক্রিয়া করে কি করবে আমি জানি, তোমরা সবাই জানো। এটা হচ্ছে জিঙ্ক সালফেট হবে আর হাইড্রোজেন হবে। কিন্তু এই জিঙ্ক যদি সালফিউরিক অ্যাসিড গাঢ় হয় তাহলে কিন্তু ঘটনা আরেকটা ঘটবে। জিঙ্ক সালফেট তো হবেই, তার সাথে সালফার ডাইঅক্সাইড হবে আর পানি হবে। সালফার ডাইঅক্সাইড হবে আর পানি হবে, তার মানে ঘটনা এরম ঘটবে। খুব খেয়াল করতে হবে বিষয়গুলো। এখন স্যার এই বিক্রিয়া তো মনে থাকে না, এই কথা যদি কেউ বলো তাইলে একেবারে মাইল লাগাইতে হবে। মনে থাকবে না আবার কি? মনে করো তুমি বললা আমি একটা কিছু পারি না, সাপোজ আমাদের গ্রুপে অনেকে লেখে, আমাদের স্কুলের ফেসবুক গ্রুপে অনেকে লেখে আমি এটা পারি না, তো এই কথা বললে লাভ আছে? পারি না, পারতে হবে। পারার জন্য যা করতে হবে সেটা করতে হবে। কি করতে হবে? ট্রাই। এটা যদি সালফিউরিক অ্যাসিড গাঢ় হয় না, ঘন হয় না, মানে হালকা হয়, নর্মাল, তাহলে এটা হবে। কিন্তু যদি গাঢ় হয় তাহলে সালফার ডাইঅক্সাইড সহ পানি হবে। ঠিক আছে? আরেকজন প্রশ্ন করছে কেন হবে? আহারে, কারণ কেন হবে? কারণ বিক্রি হয় এরকম। আচ্ছা, এটা একটু মুছলাম। এখন তোমাদের বিক্রিয়ার টাইপস মনে আছে? টাইপসগুলো মনে আছে যে বিক্রিয়াকে কি কি ভাগে ভাগ করা যায়? নাম্বার ওয়ান হচ্ছে তাপ উৎপাদন অনুসারে, আইদার এটা তাপ উৎপাদী হবে না হলে তাপহারী হবে। দ্বিতীয়ত হচ্ছে দিক অনুসারে, আইদার এটা একমুখী হবে অথবা উভমুখী হবে। আর ইলেকট্রনের স্থানান্তরের ভিত্তিতে দুই ধরনের হবে। এটা কি? এইবার আসি, এইটা হচ্ছে রেডক্স, খুব মজার জিনিস। আরেকটা হচ্ছে নন রেডক্স। আচ্ছা, এটা নন রেডক্স, হ্যাঁ। আরেকটা হচ্ছে নন রেডক্স। এটা কোত্থেকে আসছে? এটা তো ডেফিনেটলি তুমি জানো, রিডাকশন মানে কি? বিজারণ। আর অক্সিডেশন মানে কি? জারণ। এই দুইটা একসাথে বলতে হবে, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। জারণ এককভাবে কোনো বিক্রিয়া না, এবং এই কারণেই কথাটা হচ্ছে যে জারণ বিজারণ একসাথে ঘটে প্রমাণ করো। বিকজ ডেফিনেটলি অনেক স্টুডেন্টের ভিতরে এইটাও প্রবলেম আছে যে এই যে এখানে একটা শব্দ আছে না, যুগপদ, এইটাও বোঝে না। যুগপদ মানে হচ্ছে একসাথে হওয়া। মানে কি? পৃথিবীতে তখনই কেউ দাতা হবে যদি ওইটা গ্রহণ করার মতো লোক থাকে। কেউ দাতা হইতে পারবে না গ্রহিতা ছাড়া। সুতরাং যখনই কোনো পদার্থ ইলেকট্রন দিবে, সেই ইলেকট্রনটা নেওয়ার মতন একটা পদার্থ থাকতে হবে। এই দেওয়া নেওয়া একসাথে হয়, এটার নাম জারণ বিজারণ। কমন সেন্সে চিন্তা করো, এই রেড মানে হচ্ছে রিডাকশন, বিজারণ, অক্স মানে অক্সিডেশন, দুইটা মিলে এটা নিয়ে তোমাদের ডেফিনেটলি
তোমার জানো যে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটার উপরে আমি আলাদা ভিডিও দিয়েছি। তোমাদের এই যে মনে করো কমন কিছু বিক্রিয়া দেখো, হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন বিক্রিয়া করলে এটা তো তোমাদের মুখস্থ, হাইড্রোজেন আর ক্লোরিন এক হয়ে যায়। কি একটা মজার ব্যাপার, সালফার অ্যান্ড হাইড্রোজেন ক্লোরাইড হয়, এটা হয়। এখন অনেকে প্রশ্ন করবে, ওই যে ও একজন প্রশ্ন করছে স্যার কেন হয়। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে আব্দুল মুতালেব তুমি বলেছ অর্ধ বিক্রিয়া, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এই যে জেরিন তানিয়া কি লেখলাম উনি, জারণ বিজারণ কি, একটু বইটা পড়ছো, একটু বইটা পড়ো না। আচ্ছা, এটা বোঝানোর আগে একটু বলি, সোডিয়াম আর ক্লোরিন এ মিলে না, জীবনটা ভৈরা তোমরা কি শিখলা, এটা সোডিয়াম ক্লোরাইড হবে। তা কেমনে হবে, কি পড়লা, এই সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দেয়, সোডিয়াম প্লাস হয়। এটা হচ্ছে একদম মানে বাচ্চাকে জারণ বিজারণ শিখাতে গেলে এই উদাহরণ দিতে হবে। আর ক্লোরিন সেই ইলেকট্রনটা নিয়ে ক্লোরাইড মাইনাস হয়, মানে অ্যানায়ন হয়। এইটা দিয়ে বইয়ের মধ্যেই দেওয়া আছে, কিন্তু আমি আসলে আরো অনেক বিক্রিয়া আছে জারণ বিজারণ বোঝানোর, অনেক ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে। স্টেনিক ক্লোরাইড পর্যন্ত চলে যাওয়া যায় এসএসসি লেভেলে, ফেরাস ক্লোরাইড প্লাস স্টেনাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড এরকম আছে। এই সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিল, তার মানে ইলেকট্রন দেওয়া যে বিক্রিয়াটা, এটার নাম জারণ। জারণ মানে ছাড়ন, ছেড়ে দেওয়া। যেহেতু ইলেকট্রন ছেড়ে দিছে, তাইলে এইটা জারণ অর্ধ বিক্রিয়া, সহজ বাংলায় বলছি। আর যে ছেড়ে দিছে এই বেটা হচ্ছে বিজারক। বলো বুঝি নাই, এটা কি বিজারক কেন, কারণ ও ইলেকট্রন ছেড়ে দিছে। আর ঠিক উল্টা ঘটনা এখানে হবে, তো ও ইলেকট্রন নিবে, তো ও যে ছেড়ে দিছে সে ইলেকট্রন তো আর মানে ফ্রি থাকে, কেউ না কেউ নিবে বলে এই ন্যায় কারণে এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ। আর যে নিচ্ছে তাহলে সে উল্টাটা হবে জারক। জারক আমি জারণ বিজারণের আলাদা একটা ভিডিও দিয়েছি, তাই আমি এখানে খুব একটা বলতে চাচ্ছি না। কিন্তু জারণ বিজারণের যে ভিডিওটা দিয়েছি, সেই ভিডিওটা হচ্ছে এরকম মোবাইল দিয়ে রেকর্ড করা ছিল, আমার ফার্স্ট ভিডিও এই আমাদের স্কুল চ্যানেলের। এবং সেখানে করেছি 29 মিনিটের একটা ভিডিও, চেষ্টা করেছিলাম যে যখনই ইলেকট্রন কেউ দিবে সে বিজারক। এখন অনেকেই আছে এটা একটা প্যাচ লাগায় ফেলে, এই যে প্যাচ লাগায় ফেলে এই চিন্তাটা করলেই প্যাচটা লাগবে, এটা আসলে প্যাচ লাগানোর কোনো বিষয় না। মনে করো বিচারক যে, সে বিচার করে, বিচারক বিচার করে, আর যার বিচার হচ্ছে সে আসামি। তো এখন বিচারক কার বিচার করবে যদি আসামি না থাকে? তো ঠিক একইভাবে বিচারক বিচারিত করে, বিচারিত করে করে নিজে জারিত হয়। আর জারক নিজে বিচারিত হয়। মন থাকবে? থাকবে। তো হ্যাঁ, ইউটিউবে লাইভ করলে হয়, করাবো। আচ্ছা, কামরুল ইসলাম আবারও তাসদিক রহমান শাবাব বলো। ক্লিয়ার। আচ্ছা, একটু মুছি, হ্যাঁ এটা একটু মুছি। আচ্ছা, এখন এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো হচ্ছে ছোট্ট একটা ম্যাথ। ছোট্ট ম্যাথ কি কি, সেটা হচ্ছে জারণ সংখ্যা বের করার যে সিস্টেম, জারণ সংখ্যা।
তোমাদের বইয়ে আছে জারণ সংখ্যার সুন্দর একটা ছক, যে ছকের 9টা আলাদা আলাদা টেবিলে 9টা লাইন বলেছে। সেই 9টা লাইনের ব্যাখ্যা আছে, যে কি কি ব্যাখ্যা দেওয়া আছে সেখানে, কোনটা কি। স্যার ব্লার পাপড়ি চৌধুরী, এই যে আবার বললা, এটার অলরেডি আমি ভিডিও আপলোড। প্রবলেম ক্লিয়ার না, আমিও বুঝতে পারছি। ভিডিও আটকে যাচ্ছে না, একটু অপেক্ষা করতে হচ্ছে আমাকে। টিউলিপ টেবিলটাতে কোনো কঠিন কিছু নাই। টেবিলটাতে যা বলেছে সেখানে কয়েকটা সিম্পল লাইন লিখে তার পাশে এক্সাম্পল দিয়ে দিয়েছে। তুমি একটু কষ্ট করে সেই লাইনটার দিকে তাকাও, সেখানে বলা আছে যে কি 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 ব্যাখ্যা। তুমি একটু কষ্ট করে দেখো, এই যে একজন এমডি নজরুল ইসলাম বলেছে যেটা খুবই ইজি, সত্যিকার অর্থে এটা খুবই ইজি। এই কারণেই হচ্ছে মানে ফেসবুক লাইভের বিষয়ে আমি একটু মাঝে মধ্যে আমার মনটা খারাপ হয়, কারণ যেদিন নেট কানেকশনটা প্রপার থাকে সেদিন ভালো লাগে, আর যেদিন এই ধরনের প্রবলেম হয় তখন নিজেরই মনটা ভালো লাগে না, আর পড়া বোঝানোর সময় ইন্টারাপশন হলে আমি পড়াতে পারি না। এটা একটা প্রবলেম, খুবই প্রবলেম। আচ্ছা, এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? ক্লিয়ার না? আচ্ছা, হ্যাঁ, এই যে সুইটি তালুকদার বলেছে যে একটা খুব ইজি চ্যাপ্টার। থ্যাংক ইউ, ইটস এক্সট্রিমলি ইজি। ইমন খান, ভেরি গুড। এই যে ইমন খান যদি ইসের কেমিস্ট্রি চ্যাপ্টার 7-এর উপর একটা পরীক্ষা দেয়, ও 100% মার্ক পাবে। এখন কেন পাবে? কারণ হচ্ছে ওদের কাছে এই জিনিসটা খুব সহজ মনে হয়, জারণ সংখ্যা। জারণ সংখ্যা, এটার ইংরেজি হচ্ছে অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার কি আছে, কি এমন কঠিন এটার মধ্যে? অক্সিডেশন নাম্বার হলো যে যতটা ইলেকট্রন দিবে ততটা প্লাস, আর যে যতটা নিবে ততটা মাইনাস হবে। হ্যাঁ, যে যতটা আচ্ছা, ক্লিয়ার। হ্যাঁ, রুহান আজিম, ক্লিয়ার স্যার, ওকে। এবার মনে করো যে জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার কেমন জিনিস, তুমি একটু খেয়াল করো তোমাদের বইয়ের ওই যে কত নাম্বার পেজ, তোমাদের বইয়ের 149 নাম্বার পেজ আছে না? কি এমন কঠিন এটার মধ্যে লেখা আছে? ধাতু, পৃথিবীতে যত ধাতু আছে সবার জারণ সংখ্যা প্লাস। কেমন? এই মনে করো যে মনে করো, কি মনে করবা? আচ্ছা, এই মনে করো এদেরকে কয়টা লিখছি এগুলো তোমরা জানো, এটি সব ধাতু, এর সব প্লাস। কেমন কেমন মানে কি? এই যে সোডিয়াম, ও একটা ইলেকট্রন দিবে, একটা ইলেকট্রন দেয়, তাহলে পরে ওর কি হবে না, ওর জারণ সংখ্যা হবে +1। আমি তোমাদেরকে খুব কমন কথা বলছি, এই যে পটাশিয়াম +1, লিথিয়াম +1, ক্যালসিয়াম +2, ম্যাগনেসিয়াম +2, অ্যালুমিনিয়াম +3, জিঙ্ক +2 +3, সরি +2, আয়রন +2 +3, স্টেনাম +2 +4, lead সেম, কপার +1 +2, মার্কারি +1। তো এগুলো তো সবাই পারে। সিলভার +1 কেমনে পারে? কারণ এগুলা হচ্ছে গ্রুপ 1, 2 এই মৌলগুলোর ধাতু, পরে আছে অবশ্য
এই গ্রুপ ওয়ানের যে ধাতু তার জারণ মান হচ্ছে +1। কেন? কারণ ওর বাইরে একটা ইলেকট্রন আছে, ও একটা ইলেকট্রন ত্যাগ করবে, এই জন্য ওর জারণ মান +1। আর যে একটা ইলেকট্রন গ্রহণ করবে সে কি? সে তো অধাতু, তা গ্রহণ করলে মাইনাস হবে। এখন কমন কি? কমন হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে। যেমন মনে করো অক্সিজেন, সে কি করে? দুইটা ইলেকট্রন নেয়, তাহলে ওর জারণ মান কত হবে? -2। হ্যালোজেন চিন্তা করো, যত হ্যালোজেন আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, এ কি আছে? এদের সবার বাইরে 7টা করে ইলেকট্রন, তো কি করবে? একটা করে নিবে, তাহলে সবার জারণ মান হচ্ছে -1। তো এই কথা কি বুঝতে কষ্ট হবে না হয়? এটা তো আমি বুঝলাম না। এই যে ওমর ফারুক, ইজি, দেখছো ওদের কাছে ইজি লাগে, তোমাদের কাছে কেন ইজি লাগে না? এবার মনে করো নিরপেক্ষ মৌল আবার কোনটা? স্যার, নিরপেক্ষ মৌল হচ্ছে যেগুলো একা একা থাকে, ওরা হচ্ছে সিঙ্গেল। সিঙ্গেল সিঙ্গেল ধরো হাইড্রোজেন একা আছে, ক্লোরিন, ওরা হচ্ছে গোল্লা, ওরা 0, তার মানে সিঙ্গেল মৌলগুলো 0। তো এখন ওরা দুজন মনে করো 0 0, তো হাইড্রোজেন আর ক্লোরিন যুক্ত হইয়া খুব সুন্দর করে হাইড্রোজেন ক্লোরাইড বানাইছে। এখন কিন্তু ঘটনা ঘটে যাবে, এই হাইড্রোজেন এখন আর 0 না, এই হাইড্রোজেন হচ্ছে প্লাস, ক্লোরিন মাইনাস। নিরপেক্ষ থাকলেই শূন্য হবে। এবং মনে করো আমি একটা যৌগ লিখলাম, যেমন মনে করো পটাশিয়াম K2Cr2O7, এটা পটাশিয়াম ডাইক্রোমেট, তাই না? তুমি চিন্তা করো তোমার মাথায় কি আছে? পটাশিয়াম, জারণ মান কত? +1, তাই না? +1। আমাদের এই সব ক্ষেত্রে কি বের করতে বলে? আমাদের এই সব ক্ষেত্রে বলে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করো। বলে স্যার এই কি বললেন আবার, কেন্দ্রীয় পরমাণু কোনটা? এই যে মাঝখানেরটা। তো পটাশিয়ামের যদি +1 হয়, এখানে কয়টা আছে? 2টা, তো সবাই পারে এটা +2 হবে। অক্সিজেনের কত? -2, আছে কয়টা? 7টা, তাহলে 7 দুগুণে কত? বলে স্যার এটার জন্য ক্যালকুলেটর লাগবে না, -14। এবার তুমি চিন্তা করো এই মাঝখানে কত বসাইলে এই যোগফল 0 হবে? তোমরা তো সায়েন্সের স্টুডেন্ট, ব্রেন থাকবে একদম শার্প, মাঝখানে 12 বসাইতে হবে। এবার তুমি চিন্তা করো এখানে ক্রোমিয়াম কয়টা? 2টা, তাহলে 2টা যদি +12 হয়, তাহলে একটা ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6। একটা ক্রোমিয়ামের জারণ মান +6। এই যে জাফর আহমেদ, ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার, থ্যাংক ইউ, কি বিউটিফুল। তারপরে শাহেদ হোসেন, ও আবার বলেছে এই যে ইশতিয়াক কবির ইরান, তুমি কি বললে অক্সিডেশন কেমনে 7 হয়? হয় নাই তো। সাব্বির ইসলাম, স্যার কেমিস্ট্রি মাথায় ঢোকে না, এই কথা বললে মাথায় একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিব। এরপরে হচ্ছে হ্যালোজেন, এই যে সব হ্যালোজেনের জারণ মান কত? -1। একটু বলছি তো, এগুলো বইয়ের মধ্যে লেখা আছে তো। এখন মনে করো কেমন একটা ঘটনা, একজন জিজ্ঞেস করছে সুপার অক্সাইড, পলি অক্সাইড, এই কি স্যার? মনে করো আসল বিষয়টা হচ্ছে অক্সিজেনের জারণ মান -2 স্বাভাবিক হিসাবে, হাইড্রোজেনের জারণ মান +1 স্বাভাবিক অবস্থায়। তো অস্বাভাবিক অবস্থা কোনটা? অস্বাভাবিক অবস্থা হচ্ছে এই ক্ষেত্রে, এটা আপাতত একটু মনে রাখো, হাইড্রাইড। যেমন মনে করো সোডিয়াম হাইড্রাইড, নাম শুনছো? ক্যালসিয়াম হাইড্রাইড, না শুনলে শুনে থাকো। এই যে সোডিয়াম, এটা +1, তাইলে হাইড্রোজেনের কত হবে? -1। মানে কি? মানে হচ্ছে দুইজনে মিল্লা গোল্লা হয়েছে। এই যে হাইড্রাইড, এই হাইড্রাইডে জারণ মান -1 হবে। এখন প্রশ্ন যদি কেউ করে যে হাইড্রোজেনের জারণ মান কি -1 হইতে পারে? অবশ্যই পারে, কেন হবে না? এই যে হয়। কেমিস্ট্রি যদি মজা না লাগে একটা মার দিতে হবে। ক্যালসিয়াম যদি +2 হয়, হাইড্রোজেন -2, তো আবার ওই যে খেয়াল করো 2টা হাইড্রোজেনের -2, তাহলে একটা হাইড্রোজেনের কত হবে? -1। আজকের পর থেকে বুঝি না, মাথায় ঢুকে না, পারি না, এগুলা লুজাররা বলে।
তোমরা যদি লুজার হইতে চাও তাইলে বলো যে পারি না, মাথায় ঢোকে না। মাথায় কি কোনো ছিদ্র আছে নাকি যে ঢুকবে? মাথায় ঢোকে না এটা আবার কোন শব্দ? বলো যে বোঝার জন্য চেষ্টা করি নাই। এটা একমাত্র লাইন হইতে পারে যদি কেউ না বোঝো। এটা হাইড্রাইড। এখন মনে করো যে আরেকজন বলছে সুপার অক্সাইড। স্যার, পটাশিয়াম অক্সাইডের সংকেত তো হইল K2O। খুব ভালো কথা, স্বাভাবিক। কিন্তু যখন KO2 হয় এটা হইল সুপার অক্সাইড। তো সুপার অক্সাইডে কি একটা ভেজাল চিন্তা করো। পটাশিয়ামের কিন্তু +1, পটাশিয়ামের কি +1। তা অক্সিজেন এনে কয়টা? 2টা। সেটার চিন্তা পরে এখানে -1 হবে। এখন একটা অক্সিজেনের মানে এখানে 2টা অক্সিজেন পরমাণু মানে অণু, এটার যদি -1 হয় তাহলে একটা অক্সিজেনের কত? -½ বলে কেমনে হইল? কারণ 2টা অক্সিজেন আরেকটা -½ যদি যোগ করো তো 2টা মিলে -1 হবে না? থিঙ্ক। এগুলো সহজ জিনিস। আমি একটা সহজ জিনিসের উপর অনেকক্ষণ কথা বলেছি। জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার, এই ব্যাপারে আমি এই চ্যাপ্টারের উপরে একদম ভেঙে ভেঙে ক্লাস দিয়েছি আমার ইংলিশ ভার্সনের চ্যানেলে। কেন দিয়েছি? কারণ হচ্ছে এই অধ্যায়ের উপরে বাংলা ভার্সনদের জন্য একটা বিস্তারিত ক্লাস দিয়েছি, কিন্তু ইংলিশ ভার্সনের চ্যানেলের জন্য আমি ছোট ছোট করে ভেঙে ক্লাস দেওয়ার চেষ্টা করেছি। এই জন্য তোমাদের যদি কারো ইংরেজি বুঝতে কষ্ট না হয় তাহলে ফাহাদস টিউটোরিয়াল নামে যে ইংলিশ ভার্সনের চ্যানেলটা আছে সেখানে এই চ্যাপ্টারটা দেখো। 8টা থেকে 10টা ভিডিও দিয়েছি ছোট করে, কিন্তু তোমাদের যারা বাংলা ভার্সনে তাদের জন্য এটার উপরে একটা বিস্তারিত ক্লাস দিয়েছি লম্বা। এ কারণে 2টার মোটিভ আলাদা ছিল, সময়ের কারণে আলাদা মোটিভ আনতে বাধ্য হয়েছি। এটা মুছে দিলাম। এরপরে তোমাদের যত বিক্রিয়া আছে, যেমন মনে করো যে সংযোজন, বিযোজন, প্রতিস্থাপন, দ্বিবিযোজন, দহন, প্রশমন, অধক্ষেপণ, হাইড্রোলাইসিস, আর্দ্র বিশ্লেষণ, পানি যোজন, সমানুকরণ, পলিমারকরণ, একটাও কি কঠিন না? তো এখন আমি এগুলো নিয়ে কত কথা বলবো। হ্যাঁ, তবে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেমন মনে করো কমন সেন্সে চিন্তা করো, সংযোজন মানে কি? এই ক্যালসিয়াম আর ফ্লোরিন 2 ভাই মিলে এক হয়ে যাবে, তাহলে কি হবে? ক্যালসিয়াম ফ্লোরাইড। পৃথিবীতে এর চেয়ে সুন্দর জিনিস আর আছে এক হয়ে যাওয়া? তো এটা কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। এটা বুঝাই দেওয়া লাগবে। আবার মনে করো ক্যালসিয়াম অক্সাইড, ওই আবার চুন, তাহলে পরে কি হইলো? পানি। কি হবে বিক্রিয়া করলে? এটা তো চুন, এটা পানি, বিক্রিয়া করলে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি। এটাকে ইংলিশে বলে লাইম ওয়াটার। লাইম ওয়াটার, ঠিক আছে? লাইম ওয়াটার। বাপ রে বাপ, তোমাদের কমেন্টের কারণে তার থাকা যাচ্ছে না। একটু কমেন্টটা থামাইয়া একটু পড়ো না। কি দরকার এত কমেন্ট করার? এই যে রেশমা রহমান, তুমি অনেক মজা পেয়েছো, থ্যাংক ইউ। তো পড়া তো মজার জিনিস, তো পড়তে তো ভালো লাগতে হবে। আবার একজন বলছে মাথায় ঢুকে না। ওরে বোকা, মাথায় কোত্থেকে ঢুকবে? বলো যে চেষ্টা করো নাই পড়া বোঝার জন্য। দিলাম মুইছা। আচ্ছা দাঁড়াও, মোছার আগে একটু বলে নিই। এখানে 2 ভাই এক হয়েছে, এখানে 2 ভাই এক হয়েছে, কিন্তু ভাই দুইয়ের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য কি? এই ভাইগুলা হচ্ছে স্লিম ফিগার, আর এই ভাইগুলা হচ্ছে একটু ট্রিপল এক্সেল। মানে হচ্ছে ওরা হচ্ছে চিকন চিকন, মানে মৌল। তো 2 মৌল এক হয়েছে, যৌগ হয়েছে, ভালো কথা। এরা হচ্ছে সংশ্লেষণ, ওরা স্লিম ফিট, এক হয়েছে, যৌগ হয়েছে, 2টাই ক্যাটাগরি একই রকম, কিন্তু এরা একটু ট্রিপল এক্সেল, মোটাসোটা। এরা হচ্ছে যৌগ। তো 2টা যৌগ যখন এক হবে, এইটাও যৌগ হয়েছে, এইটাও যৌগ হয়েছে, সেটাতে আমার কোনো প্রবলেম নাই। কিন্তু 2টা মৌল এক হয়েছে, ভালো লাগলো। এটা সংশ্লেষণ। এটা সংশ্লেষণ না, কারণ ওরা স্লিম ফিট না, ওরা হচ্ছে মোটাসোটা। তো এই কারণে এই 2টাই সংযোজন, কিন্তু এই বিক্রিয়াটাই সংশ্লেষণ বিক্রিয়া।
উপরেরটা কেন? কারণ উপরেরটা হচ্ছে শুধু মৌল, এই কারণে এটা সংশ্লেষণ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো এগুলো বোঝা যাবে। এখন যদি আবার একটু কঠিন কথা হয় যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন সংশ্লেষণ বিক্রিয়া নয়, তাহলে কথা রাইট কেমনে? কারণ এটা তো সংশ্লেষণ প্লাস সংযোজন, কিন্তু এই যে নিচের দুইটা একটু মোটাসোটা, এরা দুইটা শুধুই সংযোজন, সংশ্লেষণ না। ওরা সংশ্লেষণ কখন হবে? যখন স্লিম ফিট হবে, মানে মৌল হবে। ঠিক এটার উল্টা দাও, তাহলে বিযোজন হবে। প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা বা উদাহরণ এখানে দেওয়ার প্রয়োজন অনুভব করছি না, কারণ এগুলো এখন তোমরা পারবা। আর পৃথিবীতে যা কিছু কল্যাণকর অর্ধেক করিয়াছেন নারী, অর্ধেক করেছে নর, এটা যেমন সত্য। যেই বিক্রিয়ার মধ্যে দেখবা যে খালি অক্সিজেন বাবাজি আছে, খালি অক্সিজেন আছে, তাইলেই মনে করবা এটা একটা দহন বিক্রিয়া। হোক সেটা কার্বন, হোক সেটা ম্যাগনেসিয়াম, হোক সেটা ফসফরাস, সালফার, যা ইচ্ছা হোক, কিন্তু কি আছে? অক্সিজেন। এই ঘটনা ঘটে, তাইলে এটা দহন বিক্রিয়া, সোজা কথা। তো কার্বন অক্সিজেন বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সিজেন বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম অক্সাইড, ফসফরাস অক্সিজেন বিক্রিয়া করলে কি হবে? ফসফরাস পেন্টাঅক্সাইড। বাপরে, এটাই তো বুঝলাম না। আচ্ছা, সালফার অক্সিজেন বিক্রিয়া করলে সালফার ডাইঅক্সাইড। ওরা যদি আবার বিক্রিয়া করাই, অর্থাৎ সালফার ডাইঅক্সাইডকে আবার অক্সিজেন, তাও জারণ বা দহন, সেটা কি হবে? সালফার ট্রাইঅক্সাইড। মজাটা কখন? মজা হচ্ছে সমতাকরণ করতে গিয়া। স্টুডেন্ট তো সমতাকরণ করতে গিয়া এই যে মহিউদ্দিন জনি, এই যে একটা কমেন্ট করলা, কি শান্তি পাইলা? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার বাবা মায়ের দিকে একটু তাকায়ও। তারা তোমার কাছ থেকে এগুলো এক্সপেক্ট করে না, তারা চায় তুমি একটা ভালো মনের মানুষ হবা। এই যে কমেন্ট মহিউদ্দিন জনি করলা, একটু একটু ছেড়ে দাও। লাইফে সব কিছু নিয়ে মজা করতে হয় না, মজা করে পড়তে হয়, জানতে হয়, কিন্তু মজা সবসময় অন্যজনের উপরে করতে হয় না। ডোন্ট। তোমরা তো স্টুডেন্ট, তোমাদেরকে গড়তে হবে, তাই তোমাদের উপরে কোনো রাগ নাই, বাট ডু গুড থিংস। আল্লাহ তোমাকে ভালো কিছু দিবে। কি বলছিলাম? আচ্ছা, আমি বারবার তোমাদেরকে বলি যে ফেসবুকে ব্যাড কমেন্টস দেখলে সাইকোলজিক্যালি আমার ডিসহার্টেন লাগে, আমার কষ্ট হয়। যদি তোমাদের মনে হয় পড়াশোনা করার জন্য, প্লিজ কাম টু মি, বাট ইফ ইউ হ্যাভ এনি ইন্টেনশন টু মেক ফান। ফসফরাস অক্সিজেন, এখানে অক্সিজেন কয়টা? 5টা। আচ্ছা, তাইলে ঘটনা কি ঘটা দিতে হবে? 5টা দিয়ে দিলাম এখানে, তো 5টা দেওয়াতে অক্সিজেন হয়েছে 10টা, দিও এখানে 2, তাহলে কি হবে? 5 দুগুণে 10 হইল। তো এখন ফসফরাস তো 2 দুগুণে 4 হয়ে গেছে, তাহলে এখানে 4 দিতে হবে। এটা একটু সিম্পল রাসায়নিক বিক্রিয়া সমতাকরণের একটা ছোট্ট উদাহরণ দিলাম। এই যে তোমরা এখানে 1100 জন যুক্ত হয়েছিলে, মাঝখানে ইন্টারনেট প্রবলেমের কারণে অনেকে চলে গেছিলা, আবার এই যে আসছো, এটার কত বড় একটা মানে ভালো লাগছে আমার, যে তোমাদের পড়ার ইচ্ছা আছে। জাস্ট টেক লাভ ফ্রম মি, এটা ধরে রাখতে হবে। এটা যদি তোমার ভিতরে কষ্ট দেয়, এটা কি করলাম আমি, তাইলে একটা বিক্রিয়ার, রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণের একটা ভিডিও আমি দিয়েছি ইউটিউবে। তোমরা আমাদের স্কুল চ্যানেলে গিয়ে লিখবা যে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ ফাহাদ স্যার, তাহলে যে ভিডিওটা আসবে সেটা দেখার পরে যদি এগুলো না বুঝো, তাহলে আমাকে লিখো যে তারপরেও বুঝি নেই। মুছে দিলাম। এখন পরের যে সমস্যাগুলো আছে, যেগুলো তোমাদের বইয়ে আছে, ওই যে কোথায় তোমাদের বইয়ের 151 নম্বর পেজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নন রেডক্স বিক্রিয়ার সময় আছে প্রশমন বিক্রিয়া। একটু বলে দেই, সারা জীবন তোমরা যেটা মনে রাখছো সেটা কি? অ্যাসিড আর ক্ষারক বিক্রিয়া করলে লবণ আর পানি হবে, তাই না? এগুলোই তো পড়ছো। তো এখন অ্যাসিড ক্ষারক বিক্রিয়া করলে যে লবণ পানি হয়, জীবনটা ঘুরে কি পড়লা? এটা প্রশমন বিক্রিয়া। এখন তুমি কয়টা প্রশমন বিক্রিয়া পারো লিখতে? কয়টা প্রশমন বিক্রিয়া পারো লিখতে?
হ্যাঁ, রাতুল হাসান, আজ আশুরা, আমি জানি তো। কিন্তু তার জন্য পড়াশোনা করা যাবে না? যাবে, একটু পড়ব, সৃষ্টিকর্তাকেও আমরা স্মরণ করব। হ্যাঁ, নিশাত নওশিন তিথি হবে হবে। সমতাকরণ সহজ, এই যে শাহেদ হোসেন, ভেরি গুড। ওর কাছে তো সব বিক্রিয়া সহজ লাগে। জীবনটা ভরে এটা হইল, মনে করো যে H2SO4, তা মনে করো যে ক্যালসিয়াম অক্সাইড ধরলাম, একটা সহজ সহজ ধরলাম। তাহলে পরে এখানে কি হবে? ক্যালসিয়াম সালফেট আর পানি। তোমাদের কারো কোনো ধারণা আছে যে এই বিক্রিয়াগুলো তাপ উৎপাদী না তাপ হারি? প্রশমন বিক্রিয়া কি? প্রশমন বিক্রিয়া তাপ উৎপাদী না তাপ হারি? সবসময় মনে রাখবা, তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া, মেহেরাব হোসেন বোঝাবো। তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ এই বিক্রিয়াতে দেখো, খালি মজাটা দেখো, খালি একটা জিনিস তৈরি হয়, এই যে একটা আছে না পানি, এই খালি তৈরি হয়। এখানে তুমি যাই দাও, আলটিমেট রিয়াকশন হচ্ছে H+ আর OH- মিলা পানি হবে। কি এক মজার বিষয়! এই বিক্রিয়াটা হওয়ার সময় যে তাপ উৎপন্ন হয়, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবা। সেটা হচ্ছে 57.3 কিলো জুল পার মোল। এটা স্ট্যান্ডার্ড, মানে এটা প্রায় ধ্রুবক। এখানে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় ডেল এইচ, এটা প্রায় ধ্রুবক। তারপর কি বললেন প্রায় মানে কি? মানে এটা একদম ফিক্সড না। ফিক্সড কত? 57.3 থেকে 68.6 জুল। এটা হচ্ছে প্রশমন বিক্রিয়ায় প্রায় ধ্রুবক একটা মান। তোমরা কষ্ট করে 154 নম্বর পেজের উপরে লেখা রাখো এটা। 57.3 কিলোজুল থেকে 68.6 কিলোজুল তাপ, এই অ্যাভারেজ তাপটা উৎপন্ন হবে সকল প্রশমন বিক্রিয়া যদি অ্যাসিড স্ট্রং হয়, শক্তিশালী অ্যাসিড হয়, আর ক্ষারক যদি শক্তিশালী ক্ষারক হয়, দুইটাই যদি ফাটাফাটি হয়, তাহলে তাপ উৎপন্ন হবে বেশি। আর যদি অ্যাভারেজ হয় তাহলে এটা 57.3। কেন? কারণ সকল বিক্রিয়া, এটা মানে ব্যাখ্যা দেওয়া আছে তোমাদের বইয়ে, 57.34 কিলোজুল 154 পেজে আছে। তবে এটাও মনে রেখো, যখন ক্ষারকটা বা অ্যাসিডটা শক্তিশালী হবে, দে উইল প্রডিউস মোর হিট। ওকে, হ্যাঁ, রাফি জামান, টেক লাভ। আচ্ছা, বিশাল দাস, ভেরি গুড। তোমার কাছে তো কেমিস্ট্রি চ্যাপ্টারটা ইজি লাগে, থ্যাংক ইউ। তোমাদের মতো স্টুডেন্টই দরকার, যারা বলবে যে সায়েন্স, আই লাভ সায়েন্স। এ দিলাম মুছে। আচ্ছা, এ পারবা তোমরা এগুলা? তোমরা হচ্ছে ট্যালেন্টেড ছেলে পেলে, এইগুলা পারবা। আচ্ছা, পারবা না কোথায়? অদক্ষেপণ বিক্রিয়ায় একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে টলেন বিকারক। এর নাম শুনছো? টলেন বিকারক। আচ্ছা, এটা তোমাদের বইয়ে, এই বইটাতে নাই, কিন্তু অ্যাকচুয়ালি অদক্ষেপণ বিক্রিয়া মানে কি? আচ্ছা, অদক্ষেপণ বিক্রিয়ার ইংলিশ হচ্ছে প্রিসিপিটেশন। প্রিসিপিটেশন ইংলিশ ভার্সনের যদি যারা থাকো, আমার টার্গেট ছিল যে এই লাইভগুলোকে ইংলিশ ভার্সনের মতন করে দিব, কিন্তু ইংলিশ ভার্সনের জন্য আমি আলাদা লাইভ ক্লাস স্টার্ট করার প্ল্যানিং করছি। আমার ফাহাদ টিউটোরিয়াল যে ফেসবুক পেজ আছে, সেখান থেকে আমি আমার ইংলিশ ভার্সনের স্টুডেন্টের জন্য একটা আলাদাভাবে কাজ শুরু করব ইনশাল্লাহ। প্রিসিপিটেশন, দ্যাট মিনস, প্রিসিপিটেশন মানে হচ্ছে একটা তুমি বিক্রিয়া করাচ্ছ, ভালো কথা। বিক্রিয়া হওয়ার পরে নিচে কিছু একটা জমে গেছে। সিলভার নাইট্রেট একটা যৌগ, তার সাথে সোডিয়াম ক্লোরাইড ধরো বিক্রিয়া করাচ্ছ, এই উদাহরণটা বইয়ে দেওয়া আছে। তাহলে সিলভার ক্লোরাইড, এটার একটা সাদা অদক্ষেপ পড়বে তোমাদের বইয়ে। সরি আমি মিস্টেক করেছি, এটা এস হবে অ্যাকচুয়ালি। সিলভার ক্লোরাইডের একটা সাদা অদক্ষেপ পড়বে। এই যে সিলভার ক্লোরাইড, এই যে নিচে যে জমা হইল, প্রিসিপিটেট হইল, যেটাকে আমরা বাংলায় তলানি বলি, তলানি জমেছে, বা আরেকটু শুদ্ধ বাংলায় অদক্ষেপ বলি। যে বিক্রিয়ায় কোনো কিছু অদক্ষিপ্ত হবে বা অদক্ষেপ পড়বে, তাকে অদক্ষেপণ বিক্রিয়া বলে বা প্রিসিপিটেশন রিয়াকশন বলে। খুব সহজ,
এখানে একটা এই যে টলেন্ট বিকারক আছে না, এটার মানে হচ্ছে ক্ষারীয় সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ, সিলভার নাইট্রেট। আমি এটা তোমাদের বাংলা ভার্সনের জন্য আলাদা করে দেই নাই, কিন্তু তোমরা যদি টলেন রিয়েজেন্ট এটা লিখে একটু ইউটিউবে সার্চ দাও, সাথে একটু এই শব্দটা লিখো ফাহাদস টিউটোরিয়াল, সেখানে এটা পাবা। এই কারণে আমি এখন এটা আলাপ করছি না। টলেন রিয়েজেন্ট ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি এই সিলভার আয়নটা যখন অদক্ষিপ্ত হবে, আমি এক লাইনে বলছি, তখন অ্যালডিহাইড চিহ্নিত হবে। অ্যালডিহাইড তোমাদের পরীক্ষা যদি আসে, অ্যালডিহাইড শনাক্ত করতে টলেন বিকারক ব্যবহার করা হয়। যদি তোমাদের দরকার হয় এটার কিছু রিয়াকশন আছে, সেই রিয়াকশনটা আমি এখানে দিয়েছি, দরকার হলে দেখে নিতে পারো, মন না চাইলে দেখার দরকার নাই, মুছে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার পরের যে বিক্রিয়াগুলো আছে, বিশেষ ধরনের বিক্রিয়া যেখানে আর্দ্র বিশ্লেষণের কথা বলা হয়েছে, তোমাদের বইয়ে আছে না আর্দ্র বিশ্লেষণ, সেখানে একটা শব্দ হচ্ছে হাইড্রো, শব্দটা কি, আচ্ছা এটা একটু মুছে দেই, শব্দটা হচ্ছে এইরকম হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস এ বোঝো, এটার সাথে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে হাইড্রেশন। তোমাদের বইয়ে দেখো লেখা আছে হাইড্রেশন। এই যে হাইড্রোলাইসিস, একটু চিন্তা করো তো, এই হাইড্রো মানে কি, পানি, লাইসিস মানে ভাঙা যাওয়া। তোমাদের যদি মনে থাকে বায়োলজিতে পড়ছো না, ফটোলাইসিস পড়ছো, তারপরে ইন্টারে কি পড়ছো, অটোলাইসিস, ইন্টারের কোনো স্টুডেন্ট থাকলে। তারপরে উপরে কি পড়ছিলা, লাইসোসোম। আবার ইন্টারের স্টুডেন্ট এটাও তো পড়ছো, গ্লাইকোলাইসিস। মানে কি এগুলা? সহজ হিসাব, লাইসিস মানে ভাঙা যাওয়া, আর যেই অঙ্গাণু এই কাজ করে, মানে বিশেষ করে কোষের ভিতরে, ওর নাম লাইসোজোম। এখন যদি পানি ভাঙে হাইড্রোলাইসিস, আবার যদি সূর্যের আলোর উপস্থিতিতে পানি ভাঙে তাহলে ফটোলাইসিস। এখন যদি কেউ নিজে নিজে ভেঙে যায় তাহলে অটোলাইসিস, আর যদি গ্লুকোজ ভেঙে যায় তাহলে গ্লাইকোলাইসিস। মন থাকবে? লাইসিস ইজ আ ওয়ার্ড what means fragmentations or decay, ভেঙে যাওয়া। মন থাকবে? আচ্ছা, এখন তুমি বলো এই হাইড্রোলাইসিস মানে কি? মানে হচ্ছে পানি ভেঙে যাবে, SiCl4 সিলিকন টেট্রাক্লোরাইড, তার সাথে যখন পানি যুক্ত করা হবে, এই পানি ভাঙবে, ভেঙে সিলিকন হাইড্রোক্সাইড হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে কেন 4 দিলেন? কারণ এই যে 4 আছে, তাহলে সেই হিসাবে আমার এখানে 4 দিতে হবে। যেহেতু ক্লোরিন 4টা, তাহলে এটা হবে 4HCl। এখন হাইড্রোজেন হচ্ছে 4টা 8টা, তাহলে এখানে দিতে হবে 4। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ। তাহলে এই যে পানি যে ভাঙলো, দ্যাট ইজ ওয়াই এটার নাম আর্দ্র বিশ্লেষণ। কিন্তু যদি পানি ডাইরেক্ট কেলাস আকারে যুক্ত হয় তাহলে এটার নাম হবে হাইড্রেশন। যোজন, পানি যোজন, হাইড্রেশন। এখন মজার ব্যাপারটা হচ্ছে, তাহলে পরের যে দুইটা রিয়াকশন, সমানুকরণ আর পলিমারকরণ, তোমাদের কি এটা সম্পর্কে ধারণা আছে? বলে স্যার আছে, বইয়ের মধ্যে তো আছেই। তোমরা কি জানো তোমাদের বইয়ের মধ্যে সমানুকরণের যে বিক্রিয়াটা দেওয়া আছে, এটা একটা ঐতিহাসিক বিক্রিয়া। তোমাদের মনে আছে? এই যে তোমরা এটা লেখো অ্যামোনিয়াম সায়ানেট, এটা রিঅ্যারেঞ্জড হয়ে H2NCONH2 হয়েছে, তাই লেখো না? তো এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। বলো এটা একটা অজৈব যৌগ আর এটা একটা জৈব যৌগ। কার্বনিল মূলক আছে মাঝখানে, দুই পাশে দুইটা অ্যামিন, এটার নাম হচ্ছে ইউরিয়া। তোমাদের মনে আছে যে এটা একটা কত বিখ্যাত বিক্রিয়া? বলো তো এটা কেন বিখ্যাত বিক্রিয়া, কার মনে আছে একটু দেখি।
এই যে দেখো একজনের আইডির নাম হচ্ছে আরে তো কি ভাই, থ্যাংক ইউ দ্যাট ইউ হেট আজাইরা কমেন্টস, আই অলসো ডু। আচ্ছা দেখি, এই এই বিক্রিয়া যে বিখ্যাত বিক্রিয়া বা এই বিক্রিয়াটার ইতিহাস তোমাদের মধ্যে কে জানো? এখন পর্যন্ত উম, কেউ তো কমেন্ট করতেছে না। কি তোমাদের ভিতরে কি টেনশন হচ্ছে এই বিক্রিয়াটা কিভাবে আসছে? স্যার, আম, আচ্ছা আবু রায়হান জানেন, আচ্ছা থ্যাংক ইউ, সমস্যা নাই, না জানাটা অপরাধের কিছু না। আচ্ছা, এই বিক্রিয়াটা একটা বিখ্যাত বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়াটা বিখ্যাত হওয়ার সালটা হচ্ছে 1828 সাল। আর বিজ্ঞানীর নাম হচ্ছে বার্জে না, এটা হচ্ছে ফ্রেডরিক ভোলার। আসলে উচ্চারণ হচ্ছে ওহলার, কিন্তু এটা বলে দেই, এটা না বললে হয়তো একটু কেমন যেন মনে হচ্ছে, হঠাৎ করে মনে হচ্ছে এই যোগটা লেখা। সেটা হচ্ছে ফ্রেডরিক ভোলার। সে 1828 সালে একটা ঘটনা ঘটায় ফেলছে, এবং এই ঘটনা সে নিজেও জানতো না যে কিভাবে হয়েছে। জৈব যৌগ আবিষ্কার পৃথিবীতে কেউ করতে পারে নাই 1828 সালের আগে। বার্জেলিয়াস নামে এক বিজ্ঞানী, বার্জেলিয়াস নামে এক বিজ্ঞানী সে ঘোষণা দিল যে জৈব যৌগ এইটা মানে মানুষ ল্যাবরেটরিতে বানাইতে পারবে না, এটা হয় হচ্ছে মানুষের জীবের দেহে, প্রাণীর দেহে, এটা একটা ভাইটাল ফোর্স, এটা একটা রহস্যময় জিনিস। অর্গ্যানিক কম্পাউন্ডস ক্যান নট বি সিনথেসাইজড ইন দ্য ল্যাবরেটরি, এটা বলে ফেলছে বার্জেলিয়াস 1818 সালে। তারপরে এইসব বইলে টেলে সে একটা জিনিস প্রমাণ করে দিল যে এটা হচ্ছে প্রাণ শক্তি মতবাদ, হুইচ ইজ কল্ড ভাইটাল ফোর্স থিওরি। কিন্তু ফ্রেডরিক ভোলার 1828 সালে ল্যাবরেটরিতে পরীক্ষা করতেছে কি দিয়া? সে পরীক্ষা করতেছে লেড সায়ানাইট, লেড সায়ানেট আর অ্যামোনিয়াম ক্লোরাইড, এ দিয়ে পরীক্ষা করতেছিল। লেড সায়ানেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, হঠাৎ করে অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন হয়েছে। একটু মজা করে বলছি, অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন হয়েছে। হ্যাঁ, এই অ্যামোনিয়াম সায়ানেট হচ্ছে এটা, ওইটা রিঅ্যারেঞ্জ হয়ে ইউরিয়া উৎপন্ন হইল, একই জিনিস। তখন তো মনে করো যে মাথা নষ্ট, এটা কি হইল, অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া। এই ইউরিয়া উৎপাদন হয়েছিল মানুষের মূত্র থেকে, ইউরিন থেকে ইউরিয়া উৎপন্ন হয়েছে, যেটা জৈব যৌগ ছিল। সো ইট ওয়াজ বিলিভড বিফোর দিস রিয়াকশন দ্যাট অর্গ্যানিক কম্পাউন্ডস ইজ সিনথেসাইজড ইন দ্য লিভিং বডি। বাট বার্জিলিয়াস তো একটা মনে করো ঘটনা ঘটাই দিছে, আরে এটা হয়ে গেছে। দেন ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণ শক্তি মতবাদ এটা অ্যাকসেপ্টেড হয় নাই। তখন প্রমাণ হয়েছে যে না, ল্যাবরেটরিতে বানান যায়, এবং এরপরে জৈব যৌগের সংখ্যা এখন 80 লক্ষের উপরে, যেখানে অজৈব যৌগের সংখ্যা হচ্ছে মাত্র 1 লক্ষ। সো এই যে জৈব যৌগের সংখ্যা এত বেশি। আচ্ছা, অন্যদিকে চলে যাচ্ছি। এটার কারণ হচ্ছে, তোমরা পড়ছো না ক্যাটিনেশন? ক্যাটিনেশন পড়েছ, কার্বন পরস্পর পরস্পরের সাথে, এবং এই যে সমানুতা, এইটাও একটা বৈশিষ্ট্য তার, যে এই কারণে তার নাম্বার অফ কম্পাউন্ডস বেশি। এই যে ইউরিয়া, এখানে যা আছে তাই আছে, তুমি খেয়াল করো, 4টা হাইড্রোজেন, এই যে দেখো 4টা হাইড্রোজেন, H2H2, এই যে দেখো 2টা নাইট্রোজেন, এই যে 2টা নাইট্রোজেন, একটা সিও একটা সিও, যা আছে তাই, সমানুকরণ বিক্রিয়া। আর তোমাদের বইয়ে আছে না যে পলিমারকরণ বিক্রিয়া, মনে আছে? এটার নাম হচ্ছে ইথিন। এই ইথিনের অসংখ্য অণু একসাথে যুক্ত হবে, অসংখ্য অণু একসাথে যুক্ত হবে, কিন্তু তোমরা একটু মনে রাখবা, খুব খেয়াল করে বলছি, চাপ 1200 অ্যাটমসফিয়ার এখানে চাপ থাকবে, টেম্পারেচার 200 ডিগ্রি সেলসিয়াস। এই শর্তে এই ইথিলিন একসাথে যুক্ত হয়ে লম্বা লম্বা যৌগ হইতে থাকবে, লম্বা লম্বা যৌগ। এটার নাম হচ্ছে পলিথিন। পলিথিন মন থাকবে? আচ্ছা আচ্ছা, পলিথিন। আচ্ছা,
এই যে একজন বলেছে যে এই অধ্যায়টা ক্লাস 9-এই সে শেষ করেছে, এটা তো ভালো কথা, এখানে তো ব্যাড রিয়াকশন দেওয়ার কিছু নেই। সে ক্লাস 9-এ শেষ করেছে। ইভেন ক্লাস 8-এর একটা স্টুডেন্ট যদি বলে যে সে ক্লাস 9-10-এর বই ক্লাস 8-এই পড়েছে, এতে তো আশ্চর্য হওয়ার কিছু নাই। একটু পজিটিভ চিন্তা করি, ক্লাস 8-এর একটা স্টুডেন্ট বা ক্লাস 7-এর একটা স্টুডেন্ট যদি সে বলে যে আমি ইন্টারমিডিয়েটের বই পড়ছি, তাকে তো উৎসাহ দেওয়া উচিত। এই যে একজন এখানে লিখেছে সে ক্লাস 9-এই এই চ্যাপ্টার কমপ্লিট করেছে, এটা তো স্বাভাবিকভাবেই তার করা উচিত। ক্লাস 9-এর এক বছরে অন্তত 10টা চ্যাপ্টার শেষ হয় সব স্কুলে। তো ওই স্টুডেন্ট যে ক্লাস 9 এটা শেষ করেছে, এটা তো তার স্বাভাবিকভাবে শেষ করা উচিত। সুতরাং তোমাদের এখানে এই ধরনের রিয়াকশন দেওয়াটা ঠিক না, কাইন্ডলি। তাইলে এই এতটুকু বোঝা গেছে। আচ্ছা, আমি কিন্তু একদম বইয়ের মধ্যেই আছি, সহজ কথা বলার চেষ্টা করছি, বইয়ের বাইরে যাইনি। তোমাদের বইয়ের 158-59 নাম্বার পেজে যা দেওয়া আছে সেখানে সিম্পল একটা কথা বলা হয়েছে যে বিক্রিয়ার ব্যবহার কোথায়। খেয়াল করো, বিক্রিয়ার ব্যবহারগুলো স্বাভাবিকভাবে আমাদের বডিতে যখন প্রচুর পরিমাণে অ্যাসিডিটি তৈরি হয়, এটার একটা কথা বলা হয়েছে না, অ্যাসিডিটি, তখন আমরা কি করি? অ্যান্টাসিড খাই। অ্যান্টাসিড, তো তোমরা কি নিঃসন্দেহে বুঝতে পারছো অ্যান্টাসিড কি জিনিস? এমন একটা ঔষধ যেটা অ্যাসিডের এগেনস্টে কাজ করে, ট্যাবলেট। সেই ট্যাবলেটটা কি অ্যাকচুয়ালি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তো এগুলা তুমি তো কমন সেন্সে বোঝে মানুষ যে এগুলা ক্ষার, কারণ বডির ভিতরে যখন স্টোমাকে বিশেষ করে যখন অ্যাসিড বেড়ে যায়, লেভেলটা বেড়ে যায়, তখন একটা ক্ষার যদি মিশানো হয় তাহলে একটা প্রশমন বিক্রিয়া লবণ আর পানি উৎপন্ন হবে। ঠিক আছে? এখন তোমাদের বইয়ে পিঁপড়া বা মৌমাছির কামড় দিলে ব্যথা লাগে কারণ সেখানে অ্যাসিড থাকে, ওইখানে একটু চুন দিতে হয় কারণ চুনটা হচ্ছে ক্ষার। এই স্বাভাবিক জিনিসগুলো বুঝতে হবে। আর ওই যে তোমাদের বইয়ের 159 নাম্বার পেজে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন, জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস, এগুলো একটু পড়ো। তোমরা কিন্তু প্লিজ মনে করো না যে আমি তোমাদেরকে একদম লাইন বাই লাইন ব্যাখ্যা করে বুঝাই দিব। এটা কিন্তু আমার পক্ষে সম্ভব না এবং এটা উচিতও না। এটা তুমি কোনো টিচারের কাছে এক্সপেক্ট করো না। কোনো টিচার তোমাকে একদম বাসায় এসে তোমাকে পড়াশোনাটাকে শরবত বানায় তোমাকে সার্ভ করবে আর তুমি খেয়ে ফেলবা আর সব পড়াশোনা হয়ে যাবে, এটা হবে না। তুমি নিজে থেকে 50% আগাও, টিচার তোমাকে 50% হেল্প করবে। আর প্লিজ পারি না, বুঝি না, এটা বইল না, চেষ্টা না করে। তোমাদের এই যে বইয়ে 160 নাম্বার পেজে আছে না, বিক্রিয়ার হার বা গতিবেগ, রেট অফ রিয়াকশন মানে কি? রেট মানে কি? হার। পার মিনিট কত? কারো হাঁটার হার বা দৌড়ানোর হার, বা একটা ফ্যান ঘুরতেছে সেটা রোটেটিং স্পিড কত? হ্যাঁ, এই যে আমরা যে বাইকের ক্ষেত্রে, বাইক যারা চালায় তাদের ক্ষেত্রে আমরা আরপিএম হিসাব করি না, রাউন্ড পার মিনিট, মানে বাইকটা 1 মিনিটে কত আরপিএম যাইতে পারে, কতবার রাউন্ড করে। দিস অল অ্যাবাউট রেট অফ সামথিং, দ্যাট মিনস পার টাইম। সো বিক্রিয়ার ক্ষেত্রেও একই জিনিস, যে প্রতি একক সময়ে, সেই সময়টা সেকেন্ডেও হইতে পারে, মিনিটেও হইতে পারে, ঘন্টায়ও হইতে পারে। কারণ আমি যদি একটা বিশাল ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি যে প্রতি ঘন্টায় কি পরিমাণ প্রোডাকশন হচ্ছে, ওইটা হচ্ছে ওই ইন্ডাস্ট্রির ওই প্রোডাক্টের রেট অফ রিয়াকশন, বা কি পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করছে, ইজ অল অ্যাবাউট স্টয়কিওমেট্রি। এটার নাম তো শুনছো, এটা তো কিছুদিন আগে আলাপ করেছি। স্টয়কিওমেট্রি, ইট মিনস কেমিস্ট্রির যে শাখায় রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ নিয়ে আলাপ করা হয়, দিস ইজ কল স্টয়কিওমেট্রি। এখন জুনাইদ হোসেন ব্যান করতে হবে। ওকে, বিশাল দাস, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সারা সরকার, ওরা ওপা কি অপু, ইবনে সাব্বির, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আফনান, আজকে সারা রাত পড়বে, পড়তে মন চাইলেই পড়বা, কিন্তু
লাইফে ডিসিপ্লিনের দরকার আছে। একদিনে মনে করো সব পড়ে পরের দিন সারাদিন বিছানায় ঘুমানোর দরকার নাই। একটু সিরিয়াল মেনটেন করে ডিসিপ্লিন মেনটেন করে পড়ো। যদি পড়তে ভালো লাগে একদিন পড়ো, তবে পড়ার প্রতি যাতে বিতৃষ্ণা তৈরি না হয়। এই যে করোনা মহামারীতে এত কষ্টের মধ্যে টিভিটা খুললেই মানুষজন যারা মারা গেছে, যাদের পরিবারের লোকজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, ওই পরিবারের উপরে যে কষ্ট, সেই কষ্ট তো আসলে আমি লাঘব করতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যাতে তাদেরকে শান্তি দেয়। তো এর মধ্যেও আমরা কিন্তু লেখাপড়ার চেষ্টা করছি। সুতরাং বজলুল করিম, আমি এটা অলরেডি বলেছি, লোহায় মরিচা পড়া নতুন করে বোঝানোর কিছু নেই, সহজ জিনিস। লোহাকে বাতাসে এবং পানিতে রাখলে অক্সিজেন এবং জলীয় বাষ্পের বিক্রিয়ায় মরিচার পরে মানে ফেরিক হাইড্রক্সাইড হয়, হাইড্রেটেড ফেরিক অক্সাইড। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সো ভেরি মাচ আজমাইন ফায়েক, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সো অনেক রাত হয়েছে, মানে অ্যাটলিস্ট 10-20। আদিত্য সরকার, this is very important that you understand that I am giving my efforts to you all. My pleasure, take love. সালমা শিরিন, টেক লাভ। এই ভালোবাসা এবং ভালো লাগা, এটাই তো দরকার। মানুষের প্রতি মানুষ ঘৃণা রেখে তো কোনো লাভ নেই। মানুষ মানুষকে ভালোবাসবে, ভালো চিন্তা করবে, মনটাকে শুদ্ধ রাখবে, লেখাপড়ায় মনোযোগ দিবে, এটাই তো হবে একটা বিউটিফুল লাইফের ক্যারেক্টার। কিন্তু জীবনে মাঝে মাঝে একটু আসে কষ্ট, সেগুলোকে একটু ক্লিন করতে হবে। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ শাফিন মাহবুব। আজকের আলোচনা আমি এখানে ইতি টানতে চাই। আমি যদিও 1 ঘন্টার চিন্তা করেছিলাম, আগামী সেপ্টেম্বরে ইনশাল্লাহ আমি বরাবরের মতো যে অধ্যায়গুলো বাকি আছে এসএসসি এবং এইচএসসি উভয় ব্যাচের জন্য লাইভ ক্লাসে আসার চেষ্টা করব, এবং সাথে কিছু ভিডিও লাইভ ছাড়াও আপলোড করার চেষ্টা করব। জানো যে আমি এখন পর্যন্ত ইউটিউবে আপলোড দিয়েছি। সুতরাং ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের অনেক চাহিদা আছে। আমি করজোরে মিনতি করছি, ওদের চাহিদা স্বাভাবিক, কিন্তু বোটানিতে এত চ্যাপ্টার বাকি, জুলজিতে এত চ্যাপ্টার বাকি, আর আমার নিজের একটা ব্যক্তিগত জীবন আছে যেখানে আমাকে আমার উপার্জন করতে হয়, আমার অর্থনৈতিক দিকটাও আমাকে দেখতে হয়। সো আমার সেই উপার্জন হয়, সেই দিকটাকে লক্ষ্য রেখে তোমাদের সামনে আসা। সো সব কিছু মিলিয়ে আমি কখনোই ফ্রি থাকার চেষ্টা করি না। ট্রাই মাই লেভেল বেস্ট টু কাম। যে তোমরা 800-850 জনের মতন এখনো আছো, ইট অ্যাকচুয়ালি প্রুভস দ্যাট ইউ হ্যাভ আ ভেরি গুড অ্যাফেকশন টু ইউর স্টাডি। আই প্রে টু অলমাইটি কিপ ইট। অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী সেপ্টেম্বরে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেম রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র রাত 9টায় আমার জন্য লাস্ট আওয়ার। এখানে আমি এই সময়টা আমি সুস্থ থাকি এবং যদি ইন্টারনেট কানেকশনটা ঠিক থাকে আমি আসব এবং একটা রুটিন আমি দিয়ে দিব তোমাদেরকে। অনেকে আমাকে ফোন করেছো, একটু ভালো লাগছে, সেই জায়গাটা লক্ষ্য রেখে আমি সো দেখা হচ্ছে। তোমরা তোমাদের নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবা, তোমাদের পরিবারের লোকজন যারা আছে তাদের দিকে খেয়াল রাখবা। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।